আসসালামু আলাইকুম ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা আজকে পড়ব রাইবোজোম, চ্যাপ্টার 1 এর রাইবোজোম। রাইবোজোম কি, প্রকারভেদ, এদের আরো কি কি নাম, আবিষ্কার, বিভিন্ন রাইবোজোমের সম্পূর্ণ ডিটেইল আমরা আজকে জানবো। দেখো, সবার আগে দেখি সংজ্ঞাটা কি হতে পারে। রাইবোজোম অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই রকমের হয়, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে নিউক্লিয়ার মেমব্রেনের গাত্রে মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে কিংবা সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো, মাইটোকন্ড্রিয়ার ভিতরে অথবা সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়ানো প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণকারী। কি করে? প্রোটিন সংশ্লেষণ অর্থাৎ তৈরি করতে অংশগ্রহণ করে। গোলাকার বা ডিম্বাকার হতে পারে। ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণুকে রাইবোজোম বলে। একটা সংজ্ঞা থেকে কিন্তু আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছি। যেটা কোথায় থাকে? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে, নিউক্লিয়ার মেমব্রেনের গাত্রে থাকে, মাইটোকন্ড্রিয়ার ভিতরেও থাকতে পারে অথবা সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকতে পারে এবং প্রোটিন তৈরি করে। গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে এবং ঝিল্লিবিহীন যে কোষীয় অঙ্গাণু সেগুলোকেই বলা হয় রাইবোজোম। তুমি যদি একটা সংজ্ঞা পড়ে ফেলো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে 4 থেকে 5টা বৈশিষ্ট্য তুমি সংজ্ঞা থেকেই লিখতে পারবা। সংজ্ঞাটা এমন ভাবেই পড়তে হবে যেন সেখান থেকে তুমি বৈশিষ্ট্যটা বের করে ফেলতে পারো স্পেশালি। এবার আসো, রাইবোজোম মানে এই শব্দটি কিভাবে আবিষ্কৃত হয়েছে। দুটি গ্রিক শব্দ, রাইবো এবং সোমা। রাইবো মিন্স রাইবো নিউক্লিক অ্যাসিড, সোমা মিন্স বডি বা দেহ। এই দুটি গ্রিক শব্দ থেকে রাইবোজোমের উৎপত্তি। দেখো, বেলজিয়ামের চিকিৎসক অ্যালবার্ট ক্লটস 1943 সালে 43তে প্রথম প্রাণী কোষে রাইবোজোমের উপস্থিতি অনুধাবন করেন বলে একে তার নাম অনুসারে, যে ক্লটস, ওনার নাম হচ্ছে অ্যালবার্ট ক্লটস, এই ক্লডের দানা বলা হয়। ক্লটসের নাম অনুযায়ী এই রাইবোজোমকে বলা হয়েছে ওনার নাম অনুসারে ক্লটসের দানা অথবা ক্লটস পার্টিকল। এরপর তিনি 1954-এ যকৃৎ কোষের সাইটোপ্লাজমকে সেন্ট্রিফিউজ করে ক্ষুদ্র কণা পৃথক করেন এবং তিনি এর নাম দেন মাইক্রোজোম। বিজ্ঞানী রবিনসন ও ব্রাউন 1953-তে উদ্ভিদ কোষে রাইবোজোমের উপস্থিতি লক্ষ্য করেন। আবার বিজ্ঞানী প্যালাডে 1955-এ প্রাণী কোষে পর্যবেক্ষণ করেন। এটি উনি করেছেন উদ্ভিদ কোষে আর প্যালাডে করেছেন প্রাণী কোষে। বিজ্ঞানী ওয়াটসন ইকোলাই নামক ব্যাকটেরিয়া থেকে সর্বপ্রথম রাইবোজোম পৃথক করেন। বিজ্ঞানী রিচার্ড রবার্টস 1958-এ রাইবোজোম নামকরণ করেন। ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিওপ্লাজমে রাইবো নিউক্লিয় প্রোটিন কণা নামক ক্ষুদ্রাকার রাইবোজোম আবিষ্কৃত হয়েছে। এই হচ্ছে তার হিস্ট্রিটা। তাহলে রাইবোজোম কাকে বলে, বৈশিষ্ট্য পেয়ে যাবার সংজ্ঞা থেকে, এবং এটা কিভাবে আবিষ্কার হলো, নামকরণ করা হলো এবং তার উৎপত্তি কোত্থেকে হলো সেটা আমরা জানলাম। এরপরে দেখব এর সংখ্যা কত, প্রকারভেদ ইত্যাদি, কি কি মানে কত সংখ্যায় এক একটি কোষে অবস্থান করে। দেখো, যেসব কোষে প্রোটিন সংশ্লেষ বেশি হয় সেসব কোষে এদের সংখ্যা বেশি থাকে, অর্থাৎ রাইবোজোম বেশি পাওয়া যায়। যে সমস্ত কোষে প্রোটিন সংশ্লেষ বেশি হয় সে সমস্ত কোষে রাইবোজোমের সংখ্যা বেশি। ব্যাকটেরিয়ার কোষে প্রায় 10,000 রাইবোজোম থাকে। ব্যাকটেরিয়ার কোষে প্রায় 10,000 রাইবোজোম থাকে। একটি আদর্শ কোষে প্রায় 1 লাখ রাইবোজোম বিদ্যমান। এগুলো তোমাদের অবজেক্টিভের জন্য জানতে হবে। তারপরে দেখো, এর স্পেশাল কিছু নাম আছে। রাইবোজোমকে আরো বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। ফার্স্টেই আমরা যেটা জেনেছি সেটা বলা হয় একে ক্লডের দানা বলা হয়। যেহেতু বিজ্ঞানী ক্লটস এটা প্রথম আবিষ্কার করেছিলেন তাই ওনার নাম অনুযায়ী ক্লটস পার্টিকল অথবা ক্লডের দানা বলা হয়। এছাড়াও দেখো, সাইটোপ্লাজমে উপস্থিত রাইবোজোমকে, মানে যে সমস্ত রাইবোজোম সাইটোপ্লাজমে প্রেজেন্ট সেগুলোকে বলা হয় সাইটোরাইবোজোম।
আবার প্লাস্টিডে উপস্থিত রাইবোজোমকে প্লাস্টিডো রাইবোজোম, মাইটোকন্ড্রিয়ায় উপস্থিত রাইবোজোমকে মাইটো রাইবোজোম বলে। সাইটোপ্লাজমে যদি এককভাবে অবস্থান করে তাহলে সেই রাইবোজোমকে বলা হয় মেনোজোম। মেনোজোম। সাইটোপ্লাজমে যদি একা একা সিঙ্গেল প্রেজেন্ট থাকে তবে সেটাকে বলা হয়েছে মেনোজোম। আর সাইটোপ্লাজমে যদি একত্রে অনেকগুলো অবস্থান করে তখন সেগুলোকে বলা হয় পলিজোম অথবা পলিরাইবোজোম। পলি মানে অনেক। নিউক্লিওলাস থেকে রাইবোজোম উৎপত্তি লাভ করে, এগুলা তোমাদের অবজেক্টিভে আসতে পারে। নিউক্লিওলাস থেকে রাইবোজোম উৎপত্তি লাভ করে। আদিকোষ ও প্রকৃত কোষ উপস্থিত, আদিকোষ এবং প্রকৃত কোষে উপস্থিত থাকার কারণে এদেরকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। তোমাদের খ নাম্বারের প্রশ্ন হতে পারে কাকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়, তাহলে তোমরা প্রশ্ন দিবা যে উত্তর দিবা যে রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। কেন? যেহেতু এটা আদিকোষ এবং প্রকৃত কোষ উভয় কোষেই বিদ্যমান থাকে তাই এদেরকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। এবং রাইবোজোমে প্রোটিন সংশ্লেষণ হয় বলে একে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এটা কিন্তু একটা বিশেষ কথা, স্পেশালিটি এই রাইবোজোমের জন্য, যে প্রোটিনের ফ্যাক্টরি বা প্রোটিনের কারখানা কাকে বলা হয়? বলা হয় হচ্ছে রাইবোজোমকে। কেন বলা হয়? যেহেতু সবচাইতে বেশি প্রোটিন তৈরি হয় বা সংশ্লেষ হয়, এটার জন্যই রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রকারভেদ। এখন দেখো রাইবোজোমের প্রকারভেদ, টাইপস অফ রাইবোজোম। সেডিমেন্টেশন এবং আকারের ভিত্তিতে রাইবোজোমকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে 70S রাইবোজোম, একটা হচ্ছে 80S রাইবোজোম। এস মানে সেডিমেন্টেশন। সাধারণত আদি কোষে উপস্থিত রাইবোজোম 70S প্রকৃতির। আদি কোষে যেগুলা প্রেজেন্ট থাকে সেগুলো হচ্ছে 70S টাইপ, এবং প্রকৃত কোষে যেগুলা থাকে রাইবোজোম সেগুলো হচ্ছে 80S প্রকৃতির। ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়ায় উপস্থিত রাইবোজোমও 70S। 70S রাইবোজোমকে আবার দুটি সাব ইউনিটে ভাগ করা হয়, একটা হচ্ছে 50S এবং 30S। 50-30 এই দুটা একত্রিত হয়ে 70S গঠন করে। এটাকে আবার যোগ দিলে কিন্তু 70 হয় না, সেই অনুযায়ী এটাকে ভাগ করা হয় নাই। এটাকে একটা 50S এবং একটা 30S মিলে একটা 70S রাইবোজোম গঠন করে। আবার একটা 80S কে আবার দুইটা সাব ইউনিটে ভাগ করা হয়, একটা হচ্ছে 60S এবং একটা 40S। রাইবোজোম প্রাককেন্দ্রিক কোষে প্রোটিন সংশ্লেষণের সময়, প্রাককেন্দ্রিক কোষে যখন প্রোটিন সংশ্লেষ করে তখন 50S এবং 30S সাব ইউনিট দুটি একত্রিত হয়ে 70S গঠন করে। যেটা এই কথাটাই, 50 এবং 30 একত্রিত হয়ে 70S রাইবোজোম গঠন করে। এবং সুকেন্দ্রিক কোষে এই যে 60 এবং 40 সাব ইউনিট একত্রে মিলিত হয়ে 80S একক গঠন করে। এই হচ্ছে তার টাইপস অফ রাইবোজোম। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে রাইবোজোমের গঠন। রাইবোজোমের গঠন দেখো, রাইবোজোম একটি পর্দাবিহীন, যে আমি আগেই কিন্তু বলেছিলাম সংজ্ঞায় যে ঝিল্লিবিহীন, ঝিল্লি বা পর্দা একই জিনিস। রাইবোজোম একটি পর্দাবিহীন দানা বিশেষ কোষ অঙ্গাণু এবং দুটি অসমান উপ এককে গঠিত, মানে দুটি অসমান সাব ইউনিট নিয়ে গঠিত। উপ একক দুটির একটি ছোট এবং অপরটি বড়। যে দুটি ভাগ সাব ইউনিট সেটার একটি হচ্ছে ছোট আর একটি বড়। ছোট উপ এককটি বড় উপ এককের উপর অবস্থান করে, ছোটটা বড়টার উপরে অবস্থান করবে, এবং বড় উপ এককটি গম্বুজাকৃতির। বড়টা সাইজ হবে কেমন? গম্বুজাকৃতির, এবং তিনটি উঁচু চূড়ার মতো অংশ নিয়ে গঠিত। ছোট উপ এককটি বড়টির উপর টুপির মতো সংযুক্ত হয়ে অবস্থান করে। বড়টা হচ্ছে গম্বুজাকৃতির আর ছোটটা হচ্ছে গম্বুজের উপরে টুপির মতো অবস্থান করে। দুটি উপ এককের মাঝে একটি নলাকার পথ থাকে যার মধ্যে দিয়ে প্রোটিন সংশ্লেষণের সময় mRNA যায়। রাইবোজোমের অধ এককগুলোতে তিনটি বিশেষ কার্যকরী অঞ্চল থাকে। সেই তিনটি অঞ্চল হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল অঞ্চল বা এ সাইট, একটা হচ্ছে পেপটাইড অঞ্চল বা পি সাইট, আর একটা হচ্ছে এক্সিট অঞ্চল, সেটা হচ্ছে ই সাইট। এ ফর অ্যামাইনো ফর এ, পি ফর পেপটাইড ফর পি, এবং এক্সিট মিন্স ই, অর্থাৎ এ সাইট, পি সাইট এবং ই সাইট।
যখন প্রোটিন সংশ্লেষণ হয় তখন এই সাইটে নতুন নতুন অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় বা গৃহীত হয়। যখন প্রোটিন সংশ্লেষণ হয় বা তৈরি হয় তখন এই সাইট দিয়েই নতুন নতুন অ্যামাইনো অ্যাসিড গৃহীত হয়। পি সাইটে গিয়ে সেগুলো পলিপেপটাইড শৃঙ্খলের দৈর্ঘ্য বৃদ্ধি করে, মানে বাড়তে থাকে। পলি মিন্স অনেক, এবং ই সাইটের মাধ্যমে সে পলিপেপটাইড তৈরি হয়, সেটি রাইবোজোম থেকে মুক্ত হয়ে যায়। অনেকগুলো রাইবোজোম একটি সূক্ষ্ম এমআরএনএ সূত্রের সহায়তায় সংযুক্ত থাকলে তাকে পলি রাইবোজোম বা পলিজোম বলা হয়। পলি মানে অনেক, সেটা তো আগেই বলেছি। তাহলে অনেকগুলো রাইবোজোম কি দ্বারা? একটি সূক্ষ্ম এমআরএনএ সূত্রের মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে তৈরি করে হচ্ছে পলিজোম অথবা পলিরাইবোজোম। ম্যাগনেসিয়াম আয়নের আধিক্যের জন্য রাইবোজোমের উপ একক দুটি পরস্পর যুগ্মভাবে অবস্থান করে। যদি ম্যাগনেসিয়াম আয়ন প্রেজেন্ট থাকে তাহলে উপ একক দুটি পাশাপাশি যুগ্মভাবে অবস্থান করে। এবং ম্যাগনেসিয়াম আয়নের মাত্রা যদি কমে যায় উপ একক দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদি ম্যাগনেসিয়াম আয়ন বেশি হয় তাহলে পরস্পর যুগ্মভাবে অবস্থান করে, পাশাপাশি লেগে লেগে থাকে। আর যদি সেটার মাত্রা কমে যায় ম্যাগনেসিয়াম, তাহলে আবার তারা দুটি আলাদা হয়ে যায়। এভাবে এমআরএনএ এর সহায়তায় একাধিক রাইবোজোম যুক্ত হয়ে পলিরাইবোজোম বা পলিজোম গঠন করে। এভাবেই এমআরএনএ এর সহায়তায়, মানে এমআরএনএ কিন্তু অনেকগুলা রাইবোজোমকে একত্রিত হতে সহায়তা করে, অর্থাৎ পলিজোম বা পলিরাইবোজোম গঠন করতে সহায়তা করে। এমআরএনএ এর মাধ্যমেই পলিরাইবোজোম গঠিত হলে এবং রাইবোজোমের সাথে এমআরএনএ যুক্ত হলে সেখানে টিআরএনএ উপস্থিত হয় এবং টিআরএনএ এর সহায়তায় প্রোটিন সংশ্লেষণ ঘটে। অর্থাৎ এমআরএনএ এর মাধ্যমে পলিরাইবোজোম গঠিত হলো এবং রাইবোজোমের সাথে এমআরএনএ যুক্ত হলে সেখানে টিআরএনএ উপস্থিত হয় এবং টিআরএনএ এর সহায়তায় প্রোটিন সংশ্লেষণ ঘটে। তাহলে এই গেল স্ট্রাকচার অফ রাইবোজোম, অর্থাৎ রাইবোজোমের গঠন। এবার দেখো, ওটা ভৌত গঠন ছিল, এবার দেখো রাসায়নিক উপাদানগুলা কি কি। রাইবোজোমের রাসায়নিক উপাদানে 50% হলো আরআরএনএ এবং 50% হচ্ছে হিস্টোন প্রোটিন। সামান্য ধাতব আয়নও এতে প্রেজেন্ট। 70S রাইবোজোমে 23S, 16S, 5S মানে 3টি আরএনএ, আরআরএনএ এবং 55 প্রকারের প্রোটিন অণু থাকে। এবং 80S রাইবোজোমে 28S, 18S, 5.8S এবং 5S মানে 4টি আরআরএনএ এবং 70 প্রকারের প্রোটিন অণু রয়েছে। এছাড়া ধাতব আয়নের মধ্যে ধাতব আয়ন হিসেবে উভয় রাইবোজোমে সামান্য ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ এগুলো থাকে। এগুলো হচ্ছে রাসায়নিক উপাদান। এবার দেখো কাজ। প্রথম এবং প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, অর্থাৎ প্রোটিন তৈরি করা। তাই এই রাইবোজোমকে বলা হয় প্রোটিনের ফ্যাক্টরি। সাইটোপ্লাজম উপস্থিত রাইবোজোম প্রোটোপ্লাজমের গঠনের জন্য প্রোটিন সংশ্লেষ ঘটায়। গ্লুকোজের ফসফোরাইলেশন ও স্নেহ জাতীয় পদার্থের বিপাকে সাহায্য করে। প্রয়োজনীয় এনজাইম উৎপাদন ও সরবরাহ করে পলিপেপটাইড গঠনে সাহায্য করে এবং আরআরএনএ সঞ্চয় কোষীয় ক্ষরণে সাহায্য করে। এগুলো হচ্ছে প্রোটিনের কাজ। প্রধান কাজ রাইবোজোমের কাজ, প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, তাই এটাকে বলা হয় প্রোটিনের ফ্যাক্টরি। তো আশা করি তোমরা রাইবোজোম সম্পর্কে সবকিছুই জানলে এবং বুঝতে পেরেছো, কোনো সমস্যা হয়নি। বাড়িতে বসে এগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করবে এবং পরবর্তী ক্লাসে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।